বাংলাদেশে প্রতিদিন ঘটে যাওয়া গুরুত্বপূর্ণ ঘটনা ও সাম্প্রতিক নানা তথ্য নিয়ে আলোচনা ও বিশ্লেষণে TVN24 নিউজ নেটওয়ার্কের নিয়মিত আয়োজন আলোচনায় বাংলাদেশ অনুষ্ঠানে দর্শক আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি আশফাক আহমেদ। আজকের অনুষ্ঠানে অতিথি হিসেবে আমাদের সাথে যুক্ত আছেন সৈয়দ লিটু, সভাপ্রধান গণ রাজনৈতিক জোট গর্জ, এবং আমাদের সাথে আরো যুক্ত আছেন নাজমুল আলম নাজু, সভাপতি রংপুর জেলা যুবদল। আপনাদের স্বাগত জানাচ্ছি আলোচনায় বাংলাদেশ অনুষ্ঠানে। আপনাদের সাথে আলোচনা শুরু করার আগে কয়েকটি তথ্য আমি একটু তুলে ধরতে চাই। প্রথমে যে তথ্যটি তা হচ্ছে জাতীয় সাংবিধানিক কাউন্সিলের প্রস্তাব থেকে সরে এসেছে জাতীয় ঐকমত্য কমিশন। এর পরিবর্তে সাংবিধানিক ও সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানের নিয়োগ কমিটি করার প্রস্তাব করা হয়েছে। জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ একথা জানান। বুধবার রাজনৈতিক দলগুলোর সাথে বৈঠক ছিল জাতীয় ঐকমত্য কমিশনের, এবং সেই আলোচনায় তিনি এই কথাটি জানিয়েছেন। এবং আলী রিয়াজ বলেছেন, রাজনৈতিক দলগুলোর মতামতকে গুরুত্ব দিতে জাতীয় ঐকমত্য কমিশন এনসিসির প্রস্তাব থেকে সরে এসেছে। নতুন প্রস্তাবিত কমিটির কাঠামোতেও পরিবর্তন আনা হয়েছে। এনসিসিতে রাষ্ট্রপতি ও প্রধান বিচারপতি থাকার যে প্রস্তাব করা হয়েছিল, নতুন প্রস্তাবিত কমিটিতে তারা থাকবেন না। উচ্চকক্ষ ও নিম্নকক্ষের স্পিকার এই কমিটিতে অন্তর্ভুক্ত থাকবেন। কমিটি শুধু সাংবিধানিক ও সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানগুলো নিয়োগ কার্যক্রম পরিচালনা করবে। অ্যাটর্নি জেনারেল ও 3 বাহিনীর প্রধানের নিয়োগ এই কমিটির অন্তর্ভুক্ত হবে না। এই কমিটি হবে 7 সদস্য বিশিষ্ট, যেখানে সভাপতি হবেন নিম্নকক্ষের স্পিকার। এরপর যে তথ্যটি তা হচ্ছে, একজন ব্যক্তি 10 বছরের বেশি প্রধানমন্ত্রী পদে দায়িত্ব পালন করতে পারবেন না। সংবিধানে এমন বিধান যুক্ত করার বিষয়ে একমত হওয়ার সিদ্ধান্ত নিয়েছে বিএনপি। পাশাপাশি সংস্কারের আরেক মৌলিক বিষয়, সাংবিধানিক বিভিন্ন প্রতিষ্ঠানে নিয়োগ দেওয়ার জন্য জাতীয় সাংবিধানিক কাউন্সিলের মতো প্রতিষ্ঠান গঠনের সঙ্গে দলটি একমত নয়। এটি সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক বলে মনে করে বিএনপি শীর্ষ নেতারা। গত মঙ্গলবার রাতে দলের স্থায়ী কমিটির বৈঠকে এই সিদ্ধান্তগুলো নেওয়া হয়েছে। বৈঠকে লন্ডন থেকে ভার্চুয়ালি সভাপতিত্ব করেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এছাড়া বিএনপির সিদ্ধান্ত হচ্ছে, নারীদের জন্য 100 আসন এবং সংসদের উচ্চ কক্ষের সদস্য সংখ্যা 100 জনের বিষয়ে বিএনপি একমত পোষণ করেছে। প্রধান বিচারপতি নিয়োগের ক্ষেত্রে জ্যেষ্ঠতম 2 জনের মধ্যে যে কোনো একজনকে নিয়োগের বিষয়ে দলটি একমত প্রকাশ করেছে। আরেকটি তথ্য তা হচ্ছে, উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়াকে ক্ষমা চাইতে আহ্বান জানিয়েছেন বিএনপি নেতা ইশরাক হোসেন। তিনি বলেছেন, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ভোটারদের স্বতঃস্ফূর্ত আন্দোলনকে ঘিরে স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া আপত্তিকর মন্তব্য করায় তাকে নগরবাসীর কাছে ক্ষমা চাইতে হবে। বুধবার প্রেস ক্লাবে জরুরি সংবাদ সম্মেলন করে তিনি এই কথা বলেন। এবং বিএনপি এই নেতা বলেন যে, স্থানীয় সরকার দাবি করেছে কুমিল্লার এক বিএনপি নেতা আমাকে প্ররোচনা দিয়েছেন, পাশাপাশি আন্দোলনের জন্য আমাকে অর্থ লজিস্টিক সাপোর্ট দিয়েছেন। উপদেষ্টার কাছে তার প্রমাণও রয়েছে নাকি। এই প্রমাণ তাকে জাতির সামনে তুলে ধরতে হবে, তা না পারলে প্রকাশ্যে জাতির কাছে ক্ষমা চাইতে হবে। সবশেষ আরেকটি তথ্য তা হচ্ছে, দুর্নীতি দমন কমিশন দুদকের মহাপরিচালক সহ ঊর্ধ্বতন কর্মকর্তাদের বিরুদ্ধে অভিযোগ এনে ফেসবুকে একটি পোস্ট দিয়েছিলেন জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ, যার প্রতিবাদ জানিয়েছে সংস্থাটি। মঙ্গলবার দুদকের উপপরিচালক জনসংযোগ মোহাম্মদ আক্তারুল ইসলাম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, সামাজিক মাধ্যমে জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহর একটি পোস্ট কমিশনের দৃষ্টিগোচর হয়েছে। পোস্টটিতে তিনি যাচাই বাছাই ছাড়াই দুর্নীতি দমন কমিশনের মহাপরিচালক সহ কর্মকর্তাদের বিরুদ্ধে মানহানিকর বক্তব্য প্রদান করেন। এর আরও অংশ রয়েছে, আমি ছোট্ট করে একটু তুলে ধরলাম। এবং যে পোস্টটি হাসনাত আবদুল্লাহ দিয়েছেন, সেখানে তিনি লিখেছেন যে, স্বাধীন বাংলাদেশে দুদকের চা খাওয়ার বিল 1 লাখ টাকা, এই ধরনের একটি স্ট্যাটাস দেন। এবং সেখানে আরো বিস্তারিত রয়েছে, হয়তোবা আপনারা নিশ্চয়ই দেখেছেন সৈয়দ লিটু এবং নাজমুল আলম নাজু। আমি আলোচনায় চলে আসতে চাই। সৈয়দ লিটু, আপনার কাছে একটু আসি শুরুতে। দুদকের চা খাওয়ার বিল 1 লাখ টাকা, হাসনাত আবদুল্লাহর যে অভিযোগ, এবং তার অভিযোগের প্রতিবাদও জানিয়েছে দুদক, যেমনটি আমরা দেখতে পারলাম। এবং দুদক বলছে যে এটি অপপ্রচার। দুর্নীতি দমন কমিশন, তাদের কাজ দুর্নীতি প্রতিরোধ করা। সেই প্রতিষ্ঠানের কর্মকর্তাদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ, এটা নতুন নয়, আমরা আগেও শুনেছি। কিন্তু বিষয়টি হচ্ছে, একজন নাগরিকের মনে, একজন নাগরিক হিসেবে আপনার মনে কি কি প্রশ্ন উঠে, বা আপনার কি মনে হয় কি প্রশ্ন ওঠা উচিত যখন দুদকের কর্মকর্তাদের বিরুদ্ধে এই ধরনের অভিযোগ উঠে? আপনার মনে কি প্রশ্ন উঠে সৈয়দ লিটু? জি, অসংখ্য ধন্যবাদ আশরাফ ভাই আপনাকে, সেই সঙ্গে অনেক অনেক শুভেচ্ছা নাজমুল নাজু ভাইকে। দেখেন, মানে এভাবে বলি যে, ওই যে গ্রাম্য একটা প্রবাদ আছে যে, কাটা কান মানে চুল দিয়ে ঢাকি, মানে মানির আল্লাহ রাখে, কাটা কান চুল দিয়ে ঢাকে। মানে বুঝছেন তো, যে মানে যাদের কান কাটা যায়
তারা ওই যে চুল দিয়ে কানটা কেটে রেখে মানে ঢেকে রেখে চলাফেরা করে যাতে করে সম্মানটা বাঁচে। আমাদের তো আসলে সেই অবস্থা, কারণ আমরা এই দেশটাকে ভালোবাসি, এই দেশে রাজনীতি করি, এই দেশের মানে কোনো খারাপ, এই দেশের কোনো মানে এই ধরনের অনাচার অবিচার দুর্নীতি এগুলো তো আসলে আমরা সামনে আনতে চাই না, বরং লুকাতে চাই, কারণ আমরা কষ্ট পাই। তো দেখেন, আহ মানে দুদক বলেন বা যে কোনো সরকারি মানে স্বায়ত্তশাসিত অথবা রাষ্ট্রীয় যেসব প্রতিষ্ঠান যেগুলোই আছে, সবগুলো তো এই মানে আন্দোলন পরবর্তী সময়ের নিয়োগপ্রাপ্ত কর্মকর্তারা সেখানে আছেন। আহ ধরেন দুদকের একজন কর্মকর্তা 1 লক্ষ টাকা চেয়েছেন, এটা বলতে তো আমরা লজ্জা পাবো, আমি তো এটা লুকাতে চাই, আমি তো এটা বলতে চাই না। আমি এটাও লুকাতে চাই যে আমাদের স্বাস্থ্য উপদেষ্টার সহকারী অথবা আমাদের এই যে কি বলে এলজিআরডি উপদেষ্টার সহকারী এই যে কোটি কোটি টাকা মেরে মেরে পালিয়ে গিয়েছেন, আমাদের মানে এলজিআরডি উপদেষ্টার সহকারীর মাধ্যমে গাজীপুরের প্রশাসকের কাছে 20 কোটি টাকা চাওয়া হয়েছে। এগুলো তো আমরা লুকাতে চাই, এগুলো তো আমরা আসলে সামনেই আনতে চাই না, এটা এটা আলোচনাও করতে চাই না, কারণ এগুলো লুকিয়ে রাখা দরকার। তা না হলে মানুষ জানবে, মানুষ জেনে গেলে আমাদের সম্মান থাকবে না। কারণ আমরা যে একটা বিশাল পরিবর্তনের জন্য যে বিশাল ত্যাগটা করলাম, মানে আমরা তো সেখানে প্রশ্নবিদ্ধ হতে চাই না। আমরা চাই না যে মানুষ বলুক যে তাহলে কেন, কি জন্য আমাদের এই আত্মত্যাগ ছিল। আমরা সেই প্রশ্নের মুখোমুখি হতে চাই না বলে আমরা এই কি বলে এই মানে অপরাধগুলো, এই অন্যায়গুলো, দুর্নীতিগুলো সারতে চাই। আমরা এটা সামনেই আনতে চাই না যে গত 10 মাসে মানে ইসের সুইস ব্যাংকের আমানত বাড়বে, বা 3 গুণ 4 গুণ 10 গুণ বেড়ে যাবে, এটা তো আমরা সামনেই আনতে চাই না। এই জন্য আলোচনাটাও আসলে মানে মানে আগ্রহ নিয়ে করতে চাচ্ছি না, শুধুমাত্র আপনি প্রশ্ন করেছেন সেজন্যই বলা যে দেখেন মানে 1 লক্ষ টাকা চা খেতে চেয়েছেন, এটা কিন্তু আমি সত্যিকার অর্থেই এখনকার অবস্থায় আমি যা শুনি যা দেখি তাতে করে আমার কাছে সত্যিই সেই কফি মানি ওই টি মানি মনে হয়। এরা টেবিলে 1 লক্ষ টাকা এরা 4 টেবিলেই খায়। কারণ আমি আগে শুধু শুনতাম যে আওয়ামী লীগ বা তার পরবর্তী আগে বিএনপি, এদের কাছ থেকে আমরা শুনতাম কেউ চাকরির জন্য 10 লাখ টাকা চাইতেন, 1 লাখ টাকা চাইতেন, মিস্টার 5%, এরকম অনেক কিছু শুনেছি আমরা। কিন্তু এখন শুনি কি জানেন, একজন পুলিশ মানে কি বলে মানে সিপাই, তাকে নাকি 10 লক্ষ টাকা দিতে হয় চাকরির জন্য। একটা এসআই কে নাকি 1 কোটি টাকা সর্বনিম্ন দিতে হয় চাকরির জন্য। হয়তো আপনি জানেন না, কারণ কোনো সার্কুলার ছাড়াই তো শত শত নিয়োগ হয়ে গিয়েছে এই সৈয়দ লিটু, পরিবর্তনের পরে। সৈয়দ লিটু 1 কোটি টাকা যে দিতে পারবে তিনি কেন সিপাহীর চাকরি করবেন আসলে সৈয়দ লিটু? মানে এটাই তো মজার ব্যাপার, মানে সিপাহী 10 লক্ষ টাকা দিতে পারবেন কারণ তিনি জানেন, এবং তিনি দেখেন এইটাও কিন্তু জানেন যে যদি কোনো কারণে সরকার পরিবর্তন হয়ে যায় অথবা আরো কোনো কিছু নতুন কিছু ঘটে, তাহলে হয়তো তার চাকরি নাও থাকতে পারে, কারণ তিনি তো যথাযথ প্রক্রিয়ায় চাকরিগুলো হচ্ছে না। এই চাকরিগুলো সবই মানে একটা হতো আগে যে নিয়ম মেনে যে চাকরি, যে একটা সার্কুলার আসতো, তারপরে তার রিটেন হতো, ভাইবা হতো, সেসব জায়গায় দুর্নীতি হতো, কিছু অন্যায় হতো, সেটা একটা জিনিস, কিন্তু প্রক্রিয়াগুলো সম্পন্ন হতো। এখন তো কোনো প্রক্রিয়া সম্পন্ন না হয়ে কোনো সার্কুলার ছয় চাকরিগুলো হচ্ছে, অর্থাৎ এই চাকরিগুলো চলে যাওয়ার সম্ভাবনাও আছে। এটাও কিন্তু ওই চাকরি প্রার্থী জানেন, তারপরেও তিনি কিন্তু টাকা দিচ্ছেন। তার মানে তিনি জানেন তার হাতে খুব নির্দিষ্ট সময় এবং টাকার পরিমাণও বেশি, তারপরে ওই টাকাগুলো উঠে যাবে এই নিশ্চয়তা তিনি ওই চাকরি নিয়োগকর্তাদের কাছ থেকে, ওই মানে তদবির মানে কারীর কাছ থেকে পেয়েছেন। অর্থাৎ তিনি নিশ্চিত যে তাকে এতটুকু সহযোগিতা করা হবে যে একজন সিপাহী 10 লক্ষ টাকা 1 বছর ইনকাম করে ফেলতে পারবেন, একজন এসআই 1 কোটি 2 কোটি টাকায় এই 1 বছর বা 2 বছর বা যতটুকু সময় পান তার মধ্যে ইনকাম করে ফেলতে পারবেন। এটা ওই জন্য আমি বললাম যে তিনি নিশ্চয়তাটা তাদের কাছ থেকে পেয়েছেন যারা তাদের মানে সর্বোচ্চ কর্মকর্তা, যারা রাষ্ট্রের মানে সর্বোচ্চ মানে কি বলে মানে ক্ষমতাধারীরা এখন। তো তারা সেই নিশ্চয়তা পেয়েছেন, এই জন্য দিচ্ছেন। জি সৈয়দ এটা লিটু, খুব সিম্পল। জি সৈয়দ লিটু, আমি আসবো আপনার কাছে আবার। আমি একটু নাজমুল আলম নাজু আপনার কাছে একই বিষয় একটু যেতে চাই, আপনি যদি একটু সংক্ষেপে বলতেন যে এই ঘটনা দেখে আপনার কি মনে হয়েছে অথবা আপনার মনে কি প্রশ্ন উঠছে। নাজমুল আলম নাজু। বিষয়টা হচ্ছে যে ঋতু ভাইকে ধন্যবাদ, আপনাকে ধন্যবাদ অনেকদিন পর আজকে আপনাদের মাঝে। সর্বপ্রথম যেটা বলতে চাচ্ছি তা আসলে ঋতু ভাইয়ের সাথে আমি একমত। বলতে নিজেরই শরম লাগে, শরম লাগছে, এই মুহূর্তে শরম লাগছে যে আজকে মাত্র হলো পরিবর্তন,
কয়েকদিন মাত্র হলো এই পরিবর্তনের মাঝেই এত কথা বলতে হচ্ছে, দেরি হবে। জি, নাজমুল আলম নাজু, আমি আপনাকে শুনতে পাচ্ছি। আপনি শুনতে যদি পাচ্ছেন? বলেন, জি আপনাকে শুনতে পাচ্ছি। আচ্ছা, জি মানে বিষয়টা হচ্ছে যে আসলে লজ্জার বিষয় যে আজকে যে এত বড় একটা ফেসিস্টের বিরুদ্ধে আন্দোলন করে, হ্যাঁ, ফেসিস্ট শব্দের অর্থ তো আমরা সকলেই বুঝি, সকলেই জানি যে আহ, দুর্নীতি থেকে, নির্যাতন থেকে যত প্রকার অপকর্ম আছে সবকিছুর যে সর্বোচ্চ শিখরে যাওয়ার পরেই একজন ফেসিস্ট হয় একজন। সেই ফেসিস্টের থেকে আমরা আজকে শুধুমাত্র কেবলমাত্র 9টি মাস, তাতেই যদি আজকে যে কথাটি বললেন যে এত দুর্নীতি, আজকে আমরা যারা দুর্নীতির কথা বলছি আমরা কতটুকু সত্য সেটিও আগে জানতে হবে। আজকে আমার একজন পিএস, আমার এপিএস বা আমি নিজে, আমরা দুর্নীতি করছি শত শত কোটি টাকা, সেদিকেও ভাবা উচিত। আর আমরা যখন যে দায়িত্বশীল জায়গায় কথাগুলো বলবো, সেটা হাসনাত আব্দুল্লাহ হোক, কিংবা আমি হই, কিংবা লিটু ভাই হোক, কিংবা কোনো রাজনৈতিক দলের প্রধান ব্যক্তিরা হোক, যখন কথাগুলো বলবো তখন অবশ্যই সেটিকে যাচাই বাছাই করে সত্যতার উপরে নির্ভর করে কথাগুলো বলতে হবে। কারণ আজকে দেখা যায় যে মোবাইলের মাধ্যমে আমার নাম ইউজ করে অনেক অপকর্ম হতে পারে, সেটি জাস্টিফাই করা উচিত আদৌ আমি কিনা সেটি। যেমন দুদকের কর্মকর্তারা ব্যাখ্যা দিয়েছে যে আমরা এর আগে আমরা বিভিন্নভাবে আইনানুগ ব্যবস্থা নিয়েছি, আমরা পেপারে গেজেট আকারে আমরা দিয়েছি, হ্যাঁ, প্রতিবাদ করেছি যে এই ধরনের কেউ যদি করে থাকে ফোন তাহলে আমাদেরকে বলবেন, আমরা আইনগতভাবে ব্যবস্থা নেব। সেই দিকগুলো ভেবেই আসলে রাজনৈতিক নেতাদের বক্তব্য দেওয়া উচিত, জাজ করে যে আসলেই ডাক্তার মিতুকে উনি যিনি ফোন করেছেন আদৌ সেই ব্যক্তি কিনা, উনি এটা জানা উচিত আর কি। জানার পরে বলা উচিত। আমরা তো আসলে বাংলাদেশে যে দুর্নীতি বা কোনো অনৈতিক কাজ হচ্ছে না তা নয়। যেমন আমরা বলতে চাচ্ছি না, যেমন ওই যে যেটি বললেন লিটু ভাই যে নিজের লজ্জার বিষয়, তিতাস তিতাস গ্যাস কিভাবে নিয়োগ হয়েছে বা কোথায় চাকরি বাণিজ্য হচ্ছে, কোন মন্ত্রণালয়ে, হ্যাঁ, কারা করছে, আমরা এটা বলতে চাই না। যেমন একটি নতুন দল মনে করেন আজকে, তারা আজকে তাদের যে ব্যয়, এই আয়ের উৎসটা কোথায়? ব্যয়টা করছে আজকে যে শত শত গাড়ি ব্যবহার করছে, আজকে তারা কোথা থেকে এই আয়ের উৎস পেলো, এটাও কিন্তু দেখার বিষয়। এটাও কিন্তু দুর্নীতির মধ্যে পড়ে, এটাও কিন্তু দেখভাল করার দায়িত্ব দুর্নীতি দমন কমিটি। এটা কি যদি তাই হয়, যেরকম আজকে যেমন দেখলাম আমি, বাসদের রেজাকুর রহমান ভাই বলছেন, হ্যাঁ, যে আসলে খতিয়ে দেখা উচিত এই আজকে 8টি মাস আগে আমার কি অবস্থান ছিল, আর 8টি মাস পরে আমার কি অবস্থানে আজকে দাঁড়িয়েছি। আমি মানুষের গাড়িতে চড়েছি, আজকে আমাকে আমার বহরে শত শত গাড়ি যাচ্ছে, এর উৎস কোথায়, এগুলো খতিয়ে দেখা উচিত আসলে। দিলে নিজের গায়ে থুতু করে, সে কারণে সমাজটাকে পরিবর্তন করার জন্য যে 24-এর যে বিপ্লব, এই বিপ্লবের যে স্পিড, এটাকে ধারণ করেই আমাদের সকল কার্যক্রম পরিচালনা করা, কথাবার্তা বলা উচিত। জি, নাজমুল আলম নাজু, আমি আপনার কাছে আরেকটি প্রসঙ্গ নিয়ে আসি। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন ভোটারদের স্বতঃস্ফূর্ত আন্দোলনকে ঘিরে স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া আপত্তিকর মন্তব্য করেছেন বলে অভিযোগ করে তাকে ক্ষমা চাইতে বলেছেন বিএনপি নেতা ইশরাক হোসেন। এই যে ইশরাক হোসেন এবং উপদেষ্টা আসিফ, তাদের যে বিরোধ, এটি কি ব্যক্তিগত পর্যায়ে চলে গেল? নাজমুল আলম নাজু, আপনার কি মনে হয়, একটি ব্যক্তিগত এই বিরোধটি কি আসলে ব্যক্তিগত পর্যায়ে? অবশ্যই আমি এটা ব্যক্তিগত না, এটি আমি ভুল ধরে নেব রাজনৈতিক। হ্যাঁ, ব্যক্তিগত নয়, এটি রাজনৈতিক। সেটার ব্যাখ্যা আমি দিচ্ছি কিভাবে রাজনৈতিক। সেটি হচ্ছে যে ইশরাক জনপ্রতিনিধি এবং তার ঢাকার নির্বাচিত যে নির্বাচনী এলাকা, সেই জনগণ কিন্তু তার পক্ষে আন্দোলন করছেন। আর আসিফ মাহমুদ, উনি একজন এই রাষ্ট্রের অন্তর্বর্তীকালীন সরকারের একজন উপদেষ্টা, স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উপদেষ্টা। ওনার ভাবা উচিত উনি রাষ্ট্র পরিচালনার দায়িত্বে আছেন, আর ইশরাক সাহেব জনপ্রতিনিধি এবং তার ভোটের যে ন্যায্য অধিকার সেটিকে পাওয়ার জন্য তিনি আন্দোলন করছেন। কিন্তু আজকে আমরা দেখছি যে রাজনৈতিক কারণে, রাজনৈতিক উদ্দেশ্যে, যেহেতু ইশরাক হোসেন বিএনপি করেন, সে কারণে আজকে সেটিকে ভিন্ন খাতে প্রবাহিত করার জন্য কিন্তু ষড়যন্ত্র হচ্ছে। যে কারণে বললাম রাজনৈতিক কারণে, সেটি হচ্ছে আপনারা দেখেছেন বিভিন্ন অভিজাত হোটেলে এনসিপির নেতাদেরকে নিয়ে কিন্তু বৈঠক করছেন আজকে অন্তর্বর্তীকালীন সরকারের এই আসিফ মাহমুদ, যেটি বিশ্ব মিডিয়ায়ও প্রকাশ পেয়েছে ভিডিওটি। তো আমরা ধরে নিচ্ছি যে এটি রাজনৈতিকভাবে ষড়যন্ত্র করা হচ্ছে,
ইশরাক নয়, বিএনপিকে হেয় করার জন্য। এটা আমরা মনে করছি যে ব্যক্তিগত নয়, এটা রাজনৈতিকভাবে ষড়যন্ত্র, এবং অবশ্যই উনি রাষ্ট্রের অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা হিসাবে উনি যে বক্তব্যগুলো রাখছেন, যে প্রশ্নগুলো করছেন, যে কটাক্ষ করছেন, এটি অত্যন্ত দুঃখজনক। এটির জন্য আমরাও তীব্র প্রতিবাদ জানাই, নিন্দা জানাই, এবং অবশ্যই তাকে জনগণের কাছে ক্ষমা চেতে হবে, এটা আমরা মনে করি। জি, নাজমুল আলম নাজু, ধন্যবাদ। সৈয়দ লিটু, একই বিষয় ইশরাক হোসেন এবং উপদেষ্টা আসিফ প্রতিদিনই আমরা দেখছি, প্রায় প্রতিদিনই তারা একজন আরেকজনের ব্যাপারে কথা বলছেন। কি মনে হচ্ছে আপনার কাছে সৈয়দ লিটু, এটি কি রাজনৈতিকই রয়েছে, না এখন একরকমের আসলে ব্যক্তিগত পর্যায়ে চলে গেছে বিষয়টি? না, ব্যক্তিগত তো আছে, তবে এখানে মূল জিনিসটা হচ্ছে যে প্রথম থেকেই যে ঘটনাটা ঘটেছে সেটা হচ্ছে যে ইশরাক সাহেব তো আপনার আদালতের মানে রায় নিয়ে এসেছিলেন, কিন্তু আহ মানে উপদেষ্টা উপদেষ্টা যে কাজটা করেছেন, প্রথমেই যে ভুলটা করেছেন, অথবা তিনি ইন্টেনশনালি যদি করে থাকেন তাহলে সেটা অন্যায়, বা অন্যায় করেছেন। তো অন্যায় করুক আর ভুল করুক, তিনি যে কাজটা করেছেন সেটা হচ্ছে তিনি আদালতের মাধ্যমে যাননি, তিনি সরকারি প্রভাব খাটিয়ে এটাকে বিলম্বিত করে, অথবা বিভিন্ন মানে প্রসঙ্গকে পেছনের প্রসঙ্গের সামনে এনে বিভিন্ন ভাবে এটাকে প্রলম্বিত করে তাকে মানে চেয়ারে বসতে দেননি। তার ইন্টারেস্ট চেয়ারে বসতে দেওয়া যাবে না। তো সেই জায়গা থেকে ইশরাক সাহেবের তো মানে কিছু মানে অভিযোগ আছেই। আর ওনার যে জিনিসটা মানে সবচেয়ে বড় কথা কি, পাবলিক পারসেপশন বলে তো একটা কথা আছে, সেটাই তো রাজনীতিতে, গণতন্ত্রে বেশি গুরুত্বপূর্ণ। তো জনগণ বা পাবলিক, যা সাধারণ মানুষ ভাবছে এই জিনিসটাই, যে এই যে মানে স্থানীয় সরকার উপদেষ্টা যিনি, তিনি এই যে মানে আপনার মানে উত্তর দক্ষিণ সিটি কর্পোরেশনকে নিজের নিয়ন্ত্রণে রাখতে চান দুটো কারণে। এক হচ্ছে তিনি দুজন প্রশাসককে নিজের মতো করে বসিয়েছেন, তাদের সঙ্গে তার মানে বিশেষ ব্যক্তিগত সম্পর্ক আছে, কেউ কেউ দুর্নীতির অভিযোগ করেন, যেটা আমি করছি না। আরেকটা হচ্ছে যে সামনে তারা যেহেতু যেহেতু এই উপদেষ্টাদের যে দল, তিনি যদিও সরাসরি সম্পৃক্ত না, কিন্তু তিনি আমরা তো জানি যে তিনি এনসিপির একজন অংশ, হয়তো মানে উজ্জ্বলভাবে। কিন্তু তারা চায় যে সামনে যে স্থানীয় সরকার নির্বাচনটা তারা আগে করতে চাচ্ছেন, তাদের যে অভিপ্রায়টা, সেখানে তারা ঢাকা শহরটাকে নিয়ন্ত্রণে রাখতে চান। সেই ক্ষেত্রে বিএনপি হোক বা অন্য কাউকে এখন তারা ক্ষমতা দিতে চান না। তারা যেন সেই নির্বাচনের মাধ্যমে এই ঢাকা শহরটা যেহেতু অত্যন্ত গুরুত্বপূর্ণ, সেহেতু তারা দুটো সিটি কর্পোরেশনকে নিজেদের নিয়ন্ত্রণে রাখতে চান বলেই এটা পাবলিক পারসেপশন, যে তারা ইশরাক সাহেবকে বসতে দিতে চান না, এই জায়গাটা ফাঁকা রেখে তারা আগামী মানে এই নির্বাচনের আগে, জাতীয় নির্বাচনের আগে যে স্থানীয় সরকার নির্বাচন করতে চান, সেই নির্বাচনে তাদের প্রার্থীকে বিজয়ী করে আনতে চান। এটা সাধারণ মানুষ মনে করেন বলে আমি রাজনীতির মাঠ থেকে যেটুকু জেনেছি। তো সেই জায়গা থেকে ইশরাক সাহেবের দ্বন্দ্ব আছে। ইশরাক সাহেবের কিছু ভুলও আমরা লক্ষ্য করেছি, কারণ তিনি হয়তো আরো মানে কি বলে জাতীয় মানে তাদের মানে দলের সর্বোচ্চ পর্যায় থেকে তাদের মানে যে আইন কমিটি করে দিয়ে, অথবা তাদের উচ্চ পর্যায়ের লোকজন মানে এর সঙ্গে থেকে মানে প্রধান উপদেষ্টার সঙ্গে বসে এই কাজগুলোকে আরেকটু সহজ করতে পারতেন। তিনি আমার মনে হয় কিছু কাজ করেছেন যেগুলো হয়তো মানে বিশৃঙ্খলার মতো মনে হয়েছে, সেগুলো মানুষ খুব ভালোভাবে নেয়নি। তো সেই জায়গা থেকে আমার মনে হয় ইশরাক সাহেব মানে যেরকম মানে বড় দল হিসাবে এটা আমি পাবো না, এটা হতেই পারে না, এরকম এক ধরনের মানে ইয়েটা ইগো তার মধ্যে আমরা লক্ষ্য করেছি। আর সেই সঙ্গে উপদেষ্টার মধ্যে লক্ষ্য করেছি যে তাদের মধ্যে কিছু ব্যক্তিগত মানে অভিপ্রায় আছে, যেখানে তারা আদালতকে এক ধরনের পাশ কাটিয়ে, অবমাননা বলবো না, হয়তো সেটা মানে বলা আমার জন্য সঠিক হবে না, এই জন্য হয়তো বলছি না, কিন্তু হয়তো সেটাই মনে করেন বেশিরভাগ মানুষ, যদি আদালতকে পাশ কাটি বা অবমাননা করেই তিনি আসলে মানে আইনগত ভাবে, দেখেন তিনি কিন্তু চাইলে পারতেন নির্বাচন কমিশনকে বলতে যে তাদেরকে দিয়ে নির্বাচন কমিশন কোনো মামলা করলো না, বিরোধিতা করলো না, কেউ বিরোধিতা করলো না, তারপরেও মানে কোন চিন্তা থেকে উনি মানে কোন মানে আইনি পদক্ষেপ থেকে ইশরাককে বসতে দিলেন না, শুধুমাত্র এটা আইনগত ভাবে হয় না, এটা সময় শেষ হয়ে গেছে মুখে বলে বলে কোনো আইনি প্রক্রিয়া ছাড়া এটা তিনি করলেন। এটাতে মানে আমার মনে হয় তিনি মানে কি বলে আইনকে এক ধরনের অবজ্ঞাই করেছেন, তিনি সরকারি প্রভাবকে বেশি মানে সামনে এনেছেন, এটা আমার কাছে মনে হয়েছে। জি, আমাকে একটি বিরতি নিতে হবে, আমি বিরতির পর আপনাদের সাথে এই বিষয় এবং আরো কয়েকটি বিষয় নিয়ে আলোচনা করব। দর্শক, আলোচনায় বাংলাদেশ অনুষ্ঠানে নিচ্ছি ছোট্ট একটি বিরতি, সাথে থাকবেন।
TBN 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com। দর্শক, আলোচনায় বাংলাদেশ অনুষ্ঠানে আপনাদের আবারও স্বাগত জানাচ্ছি। বিরতির পর নাজমুল আলম নাজু, আপনার কাছে একটু আসি আমি। বিএনপি কি ইচ্ছা করে আসলে ইশরাকের যে ইস্যুটি এটি মাঠে টিকিয়ে রাখছে? এটা কি বিএনপির রাজনীতির কোনো কৌশল? আমি একটু আপনার কাছে যদি বলি যে একদিকে সরকারের সাথে ঐকমত্য কমিশনের সাথে নানা বিষয় নিয়ে বিএনপি আলোচনা করছে, অন্যান্য রাজনৈতিক দলগুলো যেমন করছে, বিএনপি বর্তমানে বাংলাদেশের সবচেয়ে বড় রাজনৈতিক দল, তারা তো বৈঠক করছেই। আবার এই যে ইশরাকের যে ইস্যুটি এটি নিয়ে আসলে মাঠটা একটু গরম রাখছে, মাঠেও চাপে রাখছে সরকারকে, যাতে সরকার এমনটা না ভাবে যে সবকিছু তাদের নিয়ন্ত্রণে আছে বা তারা যেন স্বস্তিতে আছে, এই জায়গাটা যাতে না দেয়া। এটি কি একটি রাজনৈতিক কৌশল কিনা, নাজমুল আলম নাজু? বিএনপি আসলে রাজনৈতিকভাবে চাপে রাখার জন্য এত কোনো একটা ছোট বিষয়কে নিয়ে চাপে রাখার কোনো বিষয় নেই। আজকে কিন্তু ইশরাক হোসেন আজকে আইনগতভাবে কোর্টের রায় নিয়েই কিন্তু এখানে আজকে এসেছে তার ন্যায্য দাবি আদায়ের জন্য, এবং তার সঙ্গে সম্পৃক্ত হয়েছে তার নির্বাচনী এলাকার সব যারা ভোটার আছেন তারা। এবং এটি যেহেতু একটি ন্যায্য দাবি, তার অধিকারের দাবি, এলাকার ভোটারদের অধিকারের দাবি, সে কারণেই বিএনপি এটাকে সমর্থন দিয়েছে। যেহেতু ইশরাক বিএনপির একজন নেতা এবং দাবিটি দাবি নয়, এটি তার প্রাপ্যতা, এই প্রাপ্যতার জন্য তিনি মাঠে লড়াই করছেন, আন্দোলন সংগ্রাম করছেন, শেষ মুহূর্ত পর্যন্ত করে যাবে। এবং যৌক্তিক এবং দাবি প্রাপ্যতা বিধায় বিএনপি তাদের পাশে আছে। এবং আমি মনে করি ঢাকাবাসী যেমন তার পাশে আছে, আমরা যারা সচেতন মানুষ আছি, আইনের প্রতি যারা শ্রদ্ধাশীল, তারা অবশ্যই এই বিষয়টিকে সমর্থন করা উচিত। নাজমুল আলম নাজু, এই যে উপদেষ্টা আসিফ এবং বিএনপি নেতা ইশরাকের মধ্যে আমরা যে বিরোধ বা দ্বন্দ্ব যেভাবে বলি দেখতে পাচ্ছি, এতে তো ঢাকা দক্ষিণ সিটির সেবা ব্যাহত হচ্ছে, এই ব্যাপারে তো কোনো সন্দেহ নেই। এখন এই যে সরকার পক্ষ, একজন উপদেষ্টা এবং বিএনপি নেতা অথবা সরকার এবং বিএনপির যদি বলি যে এই যে বিরোধ ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র নিয়ে, সাধারণ মানুষের যে সেবা ব্যাহত হচ্ছে, এর ক্ষতিপূরণ কে দিবে, এর খেসারত কে দিবে? সরকার দিবে না বিএনপি দিবে? নাজমুল আলম নাজু, এটি কিন্তু টোটালি বিএনপির, আমি আবারও বলছি, বিএনপির, ইশরাক সাহেব বিএনপি করেন, এটি কিন্তু বিএনপির আন্দোলন বললে ভুল হবে। হ্যাঁ, বিএনপির আন্দোলন বললে ভুল হবে। তার প্রাপ্যতার দাবিতে বিএনপির নেতা আন্দোলন করছে। আর আজকের অন্তর্বর্তীকালীন সরকারের যে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের যে উপদেষ্টা আছেন আসিফ মাহমুদ, তিনি প্রশাসনের সকল কিছু ব্যবহার করে ওই একজন আমাদের নেতার যে প্রাপ্যতার দাবিতে যে আন্দোলন হচ্ছে সেটা দাবিয়ে রাখার জন্য, ভিন্ন খাতে প্রভাবিত করার জন্য এই ঘটনাগুলো ঘটছে, যার ফলশ্রুতিতে সেবা ব্যাহত হচ্ছে। সেবা ব্যাহত, আজকে যদি বলি, সেবা ব্যাহত অবশ্যই হচ্ছে, কিন্তু সেটাকে সমুন্নত রাখার জন্য যেমনটি প্রয়োজন, এই অন্তর্বর্তীকালীন সরকারের যিনি প্রধান আছেন তার হস্তক্ষেপ, পাশাপাশি যিনি তার প্রাপ্যতার দাবিতে আজকে ইশরাক সাহেব যে আন্দোলন করছেন, অবশ্যই আমরা দেখেছি সে যথেষ্ট সহনশীল, ধৈর্যশীল আছেন। এবং আমরা মনে করি যদি প্রধান উপদেষ্টা আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে সে বিষয়ে এগিয়ে আসে, আমি মনে করি যতটুকু সেবা ব্যাহত হয়েছে আগামীতে মনে হয় আর হবে না, এটা সমস্যার সমাধান হয়ে যাবে। জি, ধন্যবাদ। সৈয়দ লিটু, একই বিষয়ে, এটি কি বিএনপির কোনো কৌশল কিনা মাঠ গরম রাখা? ঢাকা খুবই গুরুত্বপূর্ণ, নিয়ন্ত্রণে রাখার যে কথাটি বলছিলেন নাজমুল আলম নাজু, যে এনসিপি অথবা উপদেষ্টাদের কেউ কেউ অথবা হয়তো সরকারের পক্ষ থেকে কেউ কেউ চাচ্ছেন যে বিষয়টি, যে ঢাকাকে তাদের নিয়ন্ত্রণে রাখা। আবার বিএনপিও হয়তো একইভাবে ভাবছে যে দক্ষিণ সিটিতে ইশরাকের ইস্যুটাতে কেন্দ্র করে এক ধরনের নিয়ন্ত্রণটা রাখা, এটি একটি বিষয়। আপনি কিভাবে দেখেন? একই সাথে এই যে সাধারণ মানুষের যে সেবা ব্যাহত হচ্ছে, এর ক্ষতিপূরণ, এর খেসারত কে দিবে? বিএনপি দিবে না সরকার দিবে, নাকি কেউ দেবে না আসলে সাধারণ মানুষকে? সৈয়দ লিটু। জি জি, আবারও ধন্যবাদ আপনাকে। এখানে শেষের অংশটাই বলি, প্রথম অংশটা তো নাজমুল ভাই বর্ণনা করেছেন, আমি কিছুটা বললাম। তো দেখেন এই যে মানে ক্ষতির যে জায়গাটা না, এই জায়গাটা থেকে একটু বলি। যেমন হয় না যে আমরা এক সময় বলতাম যে নেই মামার চেয়ে কানা মামা ভালো, মানে কিছু না পাওয়ার চেয়ে কিছু পাওয়া ভালো, এরকম একটা সময় ছিল যখন আমরা কম কষ্ট পেতাম মানে আমাদের
মানে প্রতিনিধিদের কাছ থেকে। এখন আমরা সাধারণ মানুষ বলি কি জানেন, যে ওই যে আরেকটা যে প্রবাদ আছে না, ওটা বলি যে মানে দুষ্ট গোয়ালের চাইতে শূন্য গোয়াল ভালো। কারণ আমরা এখন কষ্টের পরিমাণটা আমাদের বেশি। মানে ব্যাপারটা এইরকম যে এই ওই খালেদা জিয়া অনেক আগে মানে প্রথমবার ক্ষমতা এসেছিলেন, খালেদা জিয়া একজন অসামান্য ব্যক্তিত্ব সম্পন্ন প্রধানমন্ত্রী। তিনি একবার বলেছিলেন যে ওই মানে করলে মানে কোন মানে আদমজি হিসাব করে বলছিলেন যে এইসব বড় কারখানাগুলো চালু থাকলে যে ক্ষতি হয়, বন্ধ থাকলে তার চাইতে কম ক্ষতি হয়। তো ব্যাপারটা মানে এইখানে আমি ওরকম একটা উদাহরণ দিই যে এই যে সিটি কর্পোরেশন বা আমাদের যেসব সরকারি প্রতিষ্ঠান, এগুলোতে কি হয় জানেন, এগুলোতে বাজেট হলে যতটুকু দুর্নীতি হয় তার চাইতে বাজেট না হয়ে কাজ বন্ধ থাকলে দুর্নীতি কম হয়। মানে আমরা ভুক্তভোগী, তো এখন আমাদের কাছে মনে হয় কি যে মানে বড় বন্ধ থাক বেটার, তাহলে অন্তত দুর্নীতিটা কম হবে। এই যে আপনি বললেন না ভোগান্তি, ভোগান্তি তো হচ্ছে, আবার আমাদের কাছে মনে হয় কি এই যে বন্ধ আছে কার্যক্রম, এটা মনে হয় আরো বেশি ভালো আছে। কারণ মানে বাজেট হবে, খুললেই বাজেট হবে, বাজেট হবে মানেই চুরি হবে। আমাদের মানে এই যে সিটি কর্পোরেশন গুলো আপনি দেখেন না, কিছুদিন আগে যে উত্তরের সিটি কর্পোরেশনের প্রশাসককে নিয়ে মানে একটি রাজনৈতিক দলের প্রধান তিনি অভিযোগ করলেন যে তার কাছে টাকা চাওয়া হয়েছে। আবার তিনি অভিযোগ করলেন যে তাকে অন্যায়ভাবে কাজ দেওয়া হয়নি বলে তিনি অভিযোগটা করছেন। তার মানে কি, মানে আপনি বুঝতে পারছেন তো যে এখানে কিছু হচ্ছে, মানে সব জায়গাতেই এই যে মানে এক একজন প্রশাসক নিয়োগ নিয়ে কি পরিমাণ টাকার আর্থিক লেনদেন হয়েছে এগুলো আমরা শুনেছি। গাজীপুর বলেন, উত্তর সিটি কর্পোরেশন বলেন, দক্ষিণ সিটি, সব জায়গায় এই যে দুর্নীতি, মানে এই যে টাকা খাওয়াকে, এখানে তো প্রতিযোগিতা চলছে, টাকার প্রতিযোগিতা। কে কোন প্রজেক্ট নিয়ে, কে কোন মানে বাজেট নিয়ে কত খেতে পারবে, কে মানে কাকে সরিয়ে বসতে পারলে কাকে কাঠটা তার কাছ থেকে খেয়ে নিতে পারবে, কাকে সরিয়ে খেতে পারবে, প্রতিযোগিতা তো এখানে। এখানে কাজের প্রতিযোগিতা নাই তো। এখানে ইরশাদ সাহেব বসলে কি হবে? আমরা তো জানি ইশাক সাহেবদের মতো আরো অনেক নেতাদের তো আমরা বিগত দিনে দেখেছি। তো হতে পারে ইশাক সাহেব তো তাদের থেকে একটু ভালো হতেন, তারপরেও কি হতো তাও আমরা জানি। প্রশাসক এখন কি করছেন তাও আমরা শুনি। অর্থাৎ এখানে যেহেতু দুর্নীতির পাল্লা, যেহেতু খারাপের সঙ্গে খারাপের পার্থক্য মানে আশফাক ভাই, এই জন্য এই বিষয়গুলোকে কথা বলতে ইচ্ছা করে না। কারণ মানে এখানে তো মানে আপনার প্রতিপক্ষ তো খারাপের সঙ্গে ভালো না, প্রতিপক্ষ হচ্ছে খারাপের সঙ্গে আরো খারাপ, আরো খারাপের সঙ্গে আরো খারাপ। এই জন্য আমরা এগুলো বলতেই চাই না। এখানে এই সিটি কর্পোরেশনের কাজ হলে কি হতো, দুর্নীতি হতো, এখানে বাজেট হতো, সেই টাকা থেকে চুরি হতো, এইগুলা হচ্ছে। এক একজন প্রশাসক বলেন মানে একবার নিম্ন পর্যায় থেকে উচ্চ পর্যায়ে যত নিয়োগ হয়েছে সব টাকার বিনিময়ে নিয়োগ হয়েছে, এটা পাবলিক বলে, এটা সবাই বলে, এটা একটু মানে অস্বীকারও কেউ করতে করতে শুনিনি। তাহলে কাজ চালু থাকলে কি হতো, চুরি হতো, আর কিছু হতো না। তারপরেও শেষে একটু বলি, এক লাইনে বলে দিই, যেহেতু রাজনীতির কথা বললেন, এখানে আমার কাছে এটা মনে হয়নি যে বিএনপি এটা নিয়ে খুব চাপে রাখতে চাচ্ছে। কারণ বিএনপি এত বড় সংগঠন যে তারা চাপে রাখতে চাইলে সারা দেশব্যাপী চাপে রাখতে পারবে। তারা চাপে আসলে সরকারকে রাখছে না, কারণ তারা নির্বাচন চাচ্ছে। কারণ তারা বিএনপি মানে যদি চাপে রাখতে যায় তাহলে হয়তো সেনাবাহিনী, সেনা সরকার, অথবা মানে মোটিভটা ঘুরে গিয়ে ভিন্ন দিকে চলে যেতে পারে। তারা আসলে শান্ত একটা পরিবেশ রেখেই একটা নির্বাচনের দিকেই যেতে চাচ্ছে, এটাই বিএনপির মোটিভ আমার মনে হয়েছে। আর এখানে যে আন্দোলনটা হচ্ছে এটা মনে হয়েছে যে আমার কাছে ইশাক সাহেব তার দৃষ্টিকোণ থেকে এটা করা দরকার ভালো মনে করেছেন বলে তিনি হয়তো করছেন। তিনি সেটা যে অনেক কিছু না সেটাও আমি দেখছি। আবার তিনি হয়তো আবার তার দল যেহেতু যদি একেবারেই এটাকে সমর্থন না তাহলে তিনি করতে পারতেন না, সেদিক থেকে দলের সমর্থন আছে সেটাও মনে হচ্ছে। তা আমার মনে হয় এইটা মানে দলের সর্বোচ্চ পর্যায়ে এটাকে হ্যান্ডেল করা উচিত, সরাসরি প্রধান উপদেষ্টার সঙ্গে হোক অথবা উপদেষ্টাদের সঙ্গে বসে হোক। এভাবে ইশাক সাহেবের উপর মাঠে ছেড়ে দিয়ে যেটা করছে, এটাতে আমি যতটুকু পাবলিকের পারসেপশন দেখেছি আমার মনে হচ্ছে যে ইশাক সাহেবের ক্ষতি বেশি হচ্ছে। কারণ এই যে উপদেষ্টা যিনি আছেন তিনি এখন রাজনৈতিক ব্যক্তিত্ব না, তিনি নির্বাচনও করবেন না, বা তিনি যদি করেনও তার যে অবস্থান তাতে তিনি মানে জিতে আসবার মতো, ভোট পাবার মতো মানে তিনি না, প্রার্থী তিনি না। সেই হিসাবে ইশাক সাহেব একজন জনপ্রিয় নেতা,
তাকে ভোট করতে হবে, তার জনপ্রিয়তা দরকার আছে, তার রেপুটেশন যেটা ক্ষতি হচ্ছে এটা তার জন্য আমার মনে হয় বিএনপির জন্য বেশি ক্ষতিকর হচ্ছে। জি সৈয়দ লিটু, উপদেষ্টার জন্য ততটা ক্ষতিকর হচ্ছে না। জি বিএনপিকে বোধহয় একটু সমতল হওয়া দরকার। জি ধন্যবাদ। আমি নিশ্চয়ই আপনার কাছে আবার আসবো। নাজমুল আলম নাজু, আপনার কাছে আসি। একজন ব্যক্তি 10 বছরের বেশি প্রধানমন্ত্রী পদে দায়িত্ব পালন করবেন না, করতে পারবেন না। সংবিধানে এমন বিধান যুক্ত করার বিষয়ে একমত হওয়ার সিদ্ধান্ত নিয়েছে বিএনপি, বড় একটি সিদ্ধান্ত। এই সিদ্ধান্ত বাংলাদেশের রাজনীতিতে কতটা প্রভাব ফেলবে, কি ধরনের পরিবর্তন আনবে বলে আপনি মনে করেন বিএনপির একজন রাজনীতিক হিসেবে? কিন্তু বিএনপির ৩১ দফা যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেব যে 2023 সালের জুলাই মাসে যে রাষ্ট্র সংস্কারের জন্য যে 31 দফা দিয়েছে, সেটিতেই বলেছিল যে একজন ব্যক্তি দুবারের বেশি থাকবেন না। দুবার থেকে মেয়াদ বিভিন্নভাবে ঠিক করে আজকে হয়তোবা যেটি আসছে, যেটি মতে পৌঁছেছে যে 10 বছর থাকবে। অবশ্যই আমাদের অনেকের ধারণা আছে বা আমরা চিন্তা চেতনা এভাবে করি, এক ব্যক্তি যদি দীর্ঘ সময় ধরে থাকে তাহলে তার মনোভাব কর্মকাণ্ডের মধ্যে কিছু প্রভাব পড়তে পারে, বা আমরা মনে করি সাংবিধানিকভাবে একজন ব্যক্তি থাকলে হয়তো অন্যভাবে স্বৈর শাসকের রূপেও আকার ধারণ করতে পারে। সে কারণেই সকলের মতামতের ভিত্তিতে এটি আসলে 10 বছর, দ্যাট মিনস দুটি টার্ম এক নাগারে থাকতে পারবে। এটি আসলে ভালো দিক, এটা আমরা মনে করি এটা ভালো দিক। হ্যাঁ, ভালো দিক চিন্তা করেই কিন্তু 31 দফা কর্মসূচির মধ্যে 2023 সালেই এটি সংযোজন ছিল বিএনপির, বা আছে। জি নাজমুল আলম নাজু, ধন্যবাদ। সৈয়দ লিটু, বিএনপির এই সিদ্ধান্তটি আপনি কিভাবে দেখেন সৈয়দ লিটু? জি জি, আমি ছোট্ট দুটো মন্তব্য এই প্রসঙ্গে একটু করে নিয়ে তারপরে কথাটা বলছি। যেমন আমার ব্যক্তিগত দুটো মন্তব্য, প্রথম মন্তব্যটাই হচ্ছে যে দেখেন এখন এই সরকারের বয়স 10 মাস, ফেব্রুয়ারিতে যদি নির্বাচন কমিটমেন্ট প্রধান উপদেষ্টা রাখতে চান তাহলে আর মাত্র 6 মাস 8 মাস বাকি আছে। তার মানে এখন যে সংস্কারের কথাগুলো বলা হচ্ছে, এই সংস্কারের ব্যাপারটা যাচ্ছে এরকম যে মানে সময়টা শেষ করে মানে কি বলে এই যে মানে আরামায়েশ করে ক্ষমতা ব্যবহার করে যাবার সময় আমি কিছু আইন কানুন লিখে রেখে যাচ্ছি। তো একটি সরকার যাবার সময় কিছু আইন কানুন লিখে রেখে যাচ্ছে, এটাকে আমি কোনো সংস্কারই মনে করি না। এটাকে মানে আমি কিন্তু উদ্দেশ্য প্রণোদিত কিছু মানে লোক দেখানো কাজ বলে মনে করছি। আর 2 নম্বর মন্তব্য হচ্ছে যে এই সরকারটি, বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার, যদি এমন হতো যে তারা ক্ষমতা নেবার পর থেকে এখন পর্যন্ত সুশাসন প্রতিষ্ঠিত করে রেখেছেন, যেসব মানে অপশাসন আমরা বিগত সরকারের সময় দেখেছি সেই অপশাসন গুলো রাষ্ট্রে তৈরি হয়নি, একটা সুশাসন প্রচলিত ছিল। এবং এই সরকার চাচ্ছে যে যেহেতু আমরা এই দীর্ঘদিনে এই সুশাসন গুলো চালু রাখতে পেরেছি, সুতরাং আমরা একটা প্রক্রিয়া বা একটা মানে সংস্কার যদি মানে তৈরি করে যাই যে প্রক্রিয়ায় এই সুশাসন গুলো চলতে থাকবে, সেই জন্য আমরা নতুন কিছু নিয়ম করছি। সেটা যদি হতো তাহলে এই সংস্কারটা গ্রহণযোগ্য বা প্রয়োজনীয়তা থাকতো। যেহেতু এই সরকার সুশাসন নিশ্চিত করতে পারেননি, বিগত সময়ের চাইতে কোনো কিছুই ভালোর দিকে যায়নি, সেহেতু এখন কিছু নিয়ম প্রতিষ্ঠিত হলে সেটা ভালোর জন্য হচ্ছে এটা তো বলা যায় না, কারণ সুশাসন আমরা দেখিনি যে সেই সুশাসন কন্টিনিউ করার জন্য পরবর্তী আইন করা হচ্ছে। আইন করে কিছু হয় না। দেখেন এবার মানে মূল জায়গায় আসি, যে দেখেন 10 বছরের যে কথাটা বললেন, আমার কাছে এইটার খুব সহজ উত্তর হচ্ছে যে যদিও বিভিন্ন উন্নত রাষ্ট্রগুলো এইসব নিয়ম আছে, তারপরেও আমার কাছে ব্যক্তিগতভাবে আমরা দলীয়ভাবে মনে করি যে 10 বছর 5 বছর আসলে এরকম সময় বেঁধে দেওয়াটা গণতন্ত্রের সঙ্গে আমার মনে হয় যায় না। কারণ গণতন্ত্রের কথা হচ্ছে তার ইচ্ছা। আমি যদি ইচ্ছা করি যে আশফাক ভাই আপনাকে আমি মানে যতবার নির্বাচন হবে আপনাকে আমি যতবার মানে নির্বাচনে পাবো ততবারই আমি ভোট দেবো, এটা আমার ইচ্ছা। আপনি তো আমাকে বলে দিতে পারেন না যে আপনি আমাকে প্রতিনিধি বানাবেন না, কতবার বানাবেন। আর প্রধানমন্ত্রী তো আসলে মানে সরাসরি নির্বাচন হয় না, প্রধানমন্ত্রী তো দল থেকেই বা মানে বিশেষ করে সংখ্যাগরিষ্ঠ দলের নির্বাচিত প্রতিনিধিরা নির্ধারণ করেন। তো সেক্ষেত্রে আমার মনে হয় সরকার এখানে হস্তক্ষেপ করতে পারে বলে আমার কাছে মনে হয় না। হয়তো রাষ্ট্র পারে, রাষ্ট্র তার মানে জনগণকে বাধ্য করতে পারে অনেক বিষয়ে, কিন্তু আমার মনে হয় এই বিষয়টা আমার কাছে মানে ব্যক্তিগতভাবে দলীয়ভাবে মনে করি যে কোনো সময় নির্ধারণ করে দেওয়াটা গণতন্ত্রের মানে কাজ হতে পারে না। গণতন্ত্রে
জনগণ যাকে চাইবে, যতবার চাইবে, যতদিন চাইবে তাকে রাখতে পারে। তো সংখ্যাগরিষ্ঠের মত যদি বেশি হয় হবে, আবার সংখ্যাগরিষ্ঠের মতেই তো মানে আপনার মানে সংসদ সদস্য নির্বাচিত হন। তো সেই সংসদ সদস্যরা যদি বারবার চান বারবার হবেন, তিনি যদি একবার বেশি না চান একবারও হবেন না, দুইবার চাইলে দুইবার হবেন। এটা আমার মনে হয় আইন করে বাধ্য করে দেওয়ার বিষয় না। আর দ্বিতীয় হচ্ছে দলের, যেহেতু এটা দলের সিদ্ধান্ত হবে যে কে কয়বার প্রধানমন্ত্রী থাকবেন, তো এটা আসলে মানে একদিকে আরপিওর ব্যাপার হয়ে মুক্ত হয়ে যায় বলে আমার কাছে মনে হয়। তো আমার মনে হয় এটা সংসদ মানে এই যে সরকার এটাকে নিয়ে খুব বেশি আলোচনায় না এনে এটা ইসের মধ্যে রেখে দিতে পারে, জাতীয় নির্বাচন কমিশনের উপরে দিয়ে দিতে পারে। কারণ নির্বাচন কমিশন আবার রাষ্ট্রের কিন্তু সংগঠন, এটা রাষ্ট্রপতি চালান। তো সেই হিসাবে আমার মনে হয় এটা সরকারের খুব একটা বিষয় না। এই বিষয়গুলো মানে দেখবেন, নির্বাচন কমিশন দেখবেন, রাষ্ট্রপতির সঙ্গে আলোচনা করে দেখবেন। জি, সংস্কার এটা আমার কাছে সবচেয়ে বড় কথা। এক কথায় বলি, আমি মনে করি যে কোনো মানে একটি গণতান্ত্রিক রাষ্ট্রে তার জনপ্রতিনিধি কতদিন থাকবেন বা কে থাকতে পারবেন না পারবেন এটা জনগণ নির্ধারণ করবে ভোটের মাধ্যমে। এখানে আমার মনে হয় সরকারি ভাবে কোনো আইন চাপিয়ে দেওয়াটা উচিত হবে না। জি, সৈয়দ লিটু, আমি ছোট্ট করে প্রশ্নটা করি আপনার কাছ থেকে। আমি একটু নাজমুল আলম নাজুর কাছেও যেতে চাই, খুব সংক্ষেপে, হাতে সময় কম। রাষ্ট্রের মূলনীতি নিয়ে অনেক আলোচনা হচ্ছে, ঐকমত্য কমিশনে আলোচনা হয়েছে। ঐকমত্য কমিশনের সহসভাপতি আলী রিয়াজ তিনি জানিয়েছেন যে এই বিষয়ে এখনো পর্যন্ত একমত হওয়া যায়নি। আমি যে প্রশ্নটি করতে চাই, রাষ্ট্রের মূলনীতিতে যে পরিবর্তন আনার বিষয়টি, এটি কেন করতেই হবে কিংবা না করলেই বা কি? আর যদি রাষ্ট্রের মূলনীতিতে পরিবর্তন আনা হয়, সেই ক্ষেত্রে কি বাংলাদেশের রাজনীতির থেকে শুরু করে যে ব্যবস্থা রয়েছে, রাষ্ট্র পরিচালনার যে কাঠামো রয়েছে, এগুলোতেও পরিবর্তন চলে আসবে? কারণ এমন হতে পারে তারা তো আসলে সংবিধান মেনেই তো রাষ্ট্র পরিচালনা করবেন রাজনীতিকরা। মানে এই মূলনীতি নিয়ে এত কিছু যে করা হচ্ছে, এটিকে পরিবর্তন করার জন্য এত কিছু হচ্ছে, এটা পরিবর্তন করলে কি হবে সৈয়দ লিটু, যদি 1.5 মিনিটে বলতেন। আমি 1.5 মিনিটে বলার জন্যই আমি ভূমিকা না গিয়ে শুধু একটা কথাই শুধু বলি আশফাক ভাই, যে দেখেন আমার কাছে মনে হয়েছে এই যে যারা এই ঐক্যমত্য কমিশনে আছেন এবং যারা এই সংস্কার নিয়ে কাজ করছেন, তাদের জ্ঞান গরিমা যোগ্যতা নিয়ে প্রশ্ন তোলার সামর্থ্য আমার নাই। কিন্তু আমি এটুকু মনে হয় বলতে পারি যে তাদের জ্ঞানের গভীরতা আমার মনে হয় কম আছে। কারণ যে 5টি বিষয়কে তারা মানে প্রাথমিকভাবে মানে সামনে এনেছেন, তাতে করে প্রমাণ হয় যে দেখেন রাষ্ট্রের মূল নীতি জিনিসটাই বোধহয় এনারা ধরতে পারেন নাই। মূল নীতি বিষয়টা হচ্ছে যে প্রধান যে মানে এমন কিছু কেন্দ্র, সেন্টার, যেটাকে কেন্দ্র করে আরো সবকিছু জড়িত, একটার সঙ্গে একাধিক বিষয় জড়িত, 3-4টা বিষয়ের মধ্যে সারা বাংলাদেশের মানে সব বিষয়গুলো জড়িত। আপনি যে 5টা একটু পড়ে দেখেন, সুশাসন, সাম্য, এগুলো তো মূলনীতির বিষয়ই না, এগুলো তো মানে সম্পর্কিত বিষয়। এরকম তো অসংখ্য বিষয় আছে। সামাজিক সুবিচার কি, তাহলে আমার আইনি বিচার কি হবে? এরকম বললে তো আমি 1 লাখ বলবো। যে আগে যে 4টা ছিল সেগুলো জিএস ছিল, সেখান থেকে পরিবর্তন করতে পারেন, কিন্তু ধর্ম নিরপেক্ষতা, বহুত্ববাদ, এগুলো বলে আপনি পরিবর্তন করে কি করবেন? আপনি যে কথাটা বললেন যে আইন করে কি হয়, আপনি এদেশে কি ওই যে মানে কি বলে ওই যে মানে মানে সংখ্যা মানে কম যারা, এই যে মানে সংখ্যালঘু যারা, তাদের মানে যদি আপনি ধর্ম নিরপেক্ষতাকে বাদ দিয়ে যদি বহুত্ববাদ আনেন, তাহলে কি সংখ্যালঘু নির্যাতন কমে যাবে? যদি আপনি আপনার মানে কি বলে ইয়ে বাদ দিয়ে দেন, সমাজতন্ত্র বাদ দিয়ে দেন, শুধু গণতন্ত্র রাখেন, তাহলে কি সুশাসন প্রতিষ্ঠিত হয়ে যাবে? এটার জন্য যে জিনিসগুলো দরকার, সুশাসনের জন্য যে জায়গাগুলো দরকার, সেই জায়গাগুলো পরিষ্কার করতে হবে। আমার মনে হয় তাদের নলেজে কিছু ঘাটতি আছে। জি, ধন্যবাদ। আমার হাতে সময় একদম কম। নাজমুল আলম নাজু, 1 মিনিট, একই বিষয়। আসলে ঠিকই বলেছে যে আসলে এই মূলনীতি পরিবর্তন আপনি যদি লেখাই থাকলো আপনি মানবেন না, তাহলে কি সেটা বাস্তবায়ন হবে না? আসলে সাম্য মানবিক সমাজ ব্যবস্থা বিনির্মাণের জন্যই আসলে এই রাষ্ট্র কাঠামো মেরামতের যে পরিকল্পনা, সেটি আসলে আমি মনে করি ভালো, অবশ্যই ভালো। এবং আমাদেরও যেটি 31 দফার মধ্যে আছে, ঐক্যমত কমিশনে আমরা যেটি প্রস্তাবনা দিয়েছি, আমরাও দিয়েছি সাম্য মানবিক সুবিচার আইনের শাসন। অবশ্যই এগুলো একটি সমাজ ব্যবস্থার জন্য, রাষ্ট্র সুন্দরভাবে পরিচালনার জন্য, রাষ্ট্রটাকে আগামী বাংলাদেশকে কিভাবে আমরা দেখতে চাই, আগামী প্রজন্ম বাংলাদেশকে কিভাবে দেখতে চায়, বাংলাদেশ বিনির্মাণের জন্য এগুলো অপরিহার্য। সে কারণেই এটা নিয়ে খুব একটা বেশি না। কিন্তু আসলে সর্বোপরি যে কথাটি, আপনি সংস্কার যত কথাই বলেন না কেন, সেটি হচ্ছে সংস্কার করে যাবার তো কোনো কিছু নাই অন্তর্বর্তীকালীন সরকারের। এটি একটি আমি মনে করি প্রস্তাবনা,
আগামী পার্লামেন্টে যারা নির্বাচিত হয়ে আসবেন তেনারা জনপ্রতিনিধিরা এটাকে চূড়ান্ত রূপ দিবে। জি, কাজেই নাজমুল আলম রাজু, জি সংস্কার করে কালক্ষেপণ করার কোনো সুযোগ আছে বলে মনে করি। জি, আপনাকে অনেক ধন্যবাদ। আমাদের সময় আজকে আর নেই। আপনি শেষ যে কথাটি বললেন যে পরবর্তী নির্বাচিত সরকারকে এসেই আসলে এই বিষয়গুলোকে চূড়ান্ত করতে হবে, এই বিষয় নিয়ে আসলে আরো বিস্তর আলোচনা রয়েছে। নাজমুল আলম রাজু, আপনাকে অনেক ধন্যবাদ। সৈয়দ লিটু, আপনাকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি আজকে যুক্ত হওয়ার জন্য এবং সময় দেওয়ার জন্য। ভালো থাকবেন, আবারও কথা হবে। দর্শক, আলোচনায় বাংলাদেশ অনুষ্ঠানে আজ এই পর্যন্তই। পরবর্তী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। টিবিএন 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিবিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।